নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে জানালেন আইন উপদেষ্টা। পুলিশের কাজের গতি কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ৩ দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পুনর্মূল্যায়ন জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি যে দাবি তুলেছে সেটি তাদের রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এ সময় তিনি বলেন, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই, তবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এর আগে ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজের গতি কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি জানান, ৫ আগস্টের পর কারাগার থেকে পালানো ৭০০ আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের কারাগারে জরুরি সেবা কাজে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। বাংলা একাডেমি পুরস্কার বাতিল হয়নি, স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। বলেন, ৩ কার্যদিবসের মধ্যে পুরস্কার পুনর্মূল্যায়ন করা হবে। যাদের নামে অভিযোগ এসেছে তাদের বিষয়টি যাচাই করে দেখা হবে। এ সময় এবারের বইমেলায় কোনো বই নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বাতিল শব্দটা বাংলা একাডেমি একবারও ব্যবহার করেনি, স্থগিত করা হয়েছে এবং এটাও বলা হয়েছে 3 দিন সময় নিয়ে রিভিউ করে আবার জানানো হবে। ফলে কারো অ্যাওয়ার্ড বাতিল হয়েছে, কোনটা বাতিল হয়েছে এরকম কোনো কথা বাংলা একাডেমি বলেছে বলে আমি জানি না। ফলে এটা কেউ কেউ মানে আপনি যেমন একজন কেউ বলছিলেন যে যারা পুরস্কৃত হয়েছেন তারা অপমানিত হয়েছেন কিনা, এই পুরস্কার এখনও বাতিল হয়নি। ফলে মান অপমান একটু আরও পরের প্রশ্ন, এখনও তারা রিভিউ করছেন। এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রক্রিয়াগত আইন কানুনের সঠিক, সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে পারলে এই সংস্কার খুব বেশি কঠিন হবে না। রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশ সঠিক পথে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আয় ও ব্যয় উভয়ই যৌক্তিক করতে হবে। এই সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণে সহায়তা করুন, জোর করে টাকা পয়সা আদায় করা যাবে না। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন, এই চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমার রাজস্ব ব্যয় করা, আমাদের রাজস্ব আহরণগুলি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। কিন্তু এই মুহূর্তে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যার প্রতি কঠিন আবার সহজ নয়। আওয়ামী লীগের নিবন্ধন থাকার উপর নির্ভর করছে দলটির নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। তফসিল ঘোষণার আগে যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা
সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেয়া সংবিধান পরিপন্থী। কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। এছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই। ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান, ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত। নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। বলেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর কথা বলছেন না তারা। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন নেতারা। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য এই আন্দোলন হয়েছে, একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। মনে হয় বিএনপি কোনো অন্যায় দাবি করছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু এই কথা তারা বলে না, ভুলে গিয়েছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? এ সময় কিংস পার্টি গঠন না করার আহ্বান জানিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল করার পরামর্শ দেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকোলেট লাইন হাই ফাইভ চকোলেট। সম্প্রতি টঙ্গীতে অবস্থিত আকিজ বেকার্স লিমিটেডের ফ্যাক্টরি প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রিমিয়াম চকোলেট লাইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিজ সেইন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। এ সময় এটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং ভোক্তাদের কাছে সেরা কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন বক্তারা। রাজধানীতে উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠানে ৩,৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 2 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও 35 জন শিক্ষার্থীকে ট্রাস্টি, ভিসি ও ডিন পদক দেয়া হয়। এবারে জেলা সংবাদ।
প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে শুধু পুলিশ নয়, সব প্রতিষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কমিশনের সাংবিধানিক দায়িত্ব সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে নির্বাচন কমিশন সরকারকে সহায়তা করবে বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরে তিনি নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 পরিদর্শন করেন। চূড়ান্তভাবে যে ভোটার তালিকাটা আমাদের হাতে পেলাম, এটার উপরে আমাদের একটা কনফিডেন্স জন্মায় এবং আমরা যেন এটা নিশ্চিত হতে পারি যেটা নির্ভুল একটা তালিকা। একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান হতে হবে এবং এত কিছুর পরেও আমরা জানি কিছু সংখ্যক মানুষ হয়তো বাদ পড়ে যাবে, তাদের জন্য সবসময় অনলাইন প্রক্রিয়া খোলা থাকবে। তারা যে কোনো সময় সুযোগ নিয়ে যেন এই কাজটা সম্পন্ন করেন, এই সচেতনতাটা আপনারা বৃদ্ধি করবেন। 2রা জানুয়ারি যে খসড়াটা প্রকাশিত হয়েছে সেখানে পুরো দেশে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কম, প্রায় 30 লক্ষ কম। আমি রংপুরেই দেখলাম একটা ব্যতিক্রম, যে এখানে নারী সংখ্যা ভোটারের সংখ্যা বেশি। এটাই হওয়ার কথা। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা সচেতন ভাবে আমাদের নারী ভোটাররা যেন ভোটার তালিকায় সম্পৃক্ত হন, সংযুক্ত হন, এটা খেয়াল করবেন। চীন বাংলাদেশের মানুষকে সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশে পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে চীন, যার সুফল হিসেবে আগামী বছরই আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাংলাদেশের মানুষ। সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার শফিপুর বাজার এলাকায় শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দুদেশের সম্পর্ক আরও গভীর করতে চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত স্থায়ী সহযোগী হতে চায় বলেও জানান ইয়াওয়েন। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাওয়াত করে তাদের দেশে নিয়ে যায়। এ সময় রাজনৈতিক নেতাদের মতো সাংবাদিকদেরও নিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বোমাগুলো সরবরাহের স্থগিতাদেশ তুলে নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ইসরায়েল বোমাগুলো কেনার জন্য অর্থ প্রদান করেছে এবং তারা অনেক দিন ধরে বোমাগুলোর জন্য অপেক্ষা করছে। বোমাগুলো গাজার রাফাতে বেসামরিক নাগরিকদের উপর হামলায় ব্যবহৃত হতে পারে এমন শঙ্কায় এর চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এখন স্থগিতাদেশ তুলে নেয়ায় গাজায় এসব বোমা ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে M23 নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর 13 সদস্য নিহত হয়েছেন। নিহত সৈন্যদের মধ্যে 9 জন দক্ষিণ আফ্রিকা, 3 জন মালাউইয়ান ও 1 জন উরুগুয়ের নাগরিক। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী জানায়, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে তাদের 9 সদস্য নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে চলতি বছরই প্রায় 4 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রুয়ান্ডা ও কঙ্গোর নেতাদের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। যাচ্ছে খেলার সংবাদে।
বিপিএল এর লিগ পর্বের শেষ ভাগের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। টস জিতে আগে ব্যাট করতে নেমে 18.1 ওভারে 116 রানেই গুটিয়ে যায় সিলেট। জবাবে 4 ওভার ও 8 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। এই জয়ে 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা রংপুরের পরে অবস্থান করছে বরিশাল। অন্যদিকে 10 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট। একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টার বয় হিসেবে পরিচিত মার্কাস রাশফোর্ড এখন নতুন চ্যালেঞ্জের সন্ধানে। ওল্ড ট্রাফোর্ডে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন আর অপেক্ষা করতে রাজি নন তিনি। একের পর এক ক্লাব তার প্রতি আগ্রহ দেখালেও রাশফোর্ডের চোখ এখন শুধুই বার্সেলোনার দিকে। কিন্তু তার আকাশ ছোঁয়া বেতন এই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আশায় বেতন কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশফোর্ড। যদি বার্সেলোনা তাদের আর্থিক সমস্যাগুলো সামলে উঠতে পারে তাহলে খুব শীঘ্রই কাতালানদের জার্সিতে নতুন তারকা হিসেবে দেখা যেতে পারে মার্কাস রাশফোর্ডকে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে জানালেন আইন উপদেষ্টা। পুলিশের কাজের গতি কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 3 দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পুনর্মূল্যায়ন জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।